দেশীয় ছেলে মিজানুর রহমান আলিমনগর গ্রামের বাসিন্দা। রশিদ তালুকদারের পরিচিত। মিজানুর রশিদকে বলল, চাচা, আজমাত কিরমিজ আজমাত কিরগিজ একজন পর্যটক। গ্রামটি ও ঘুরে ঘুরে দেখবে, আর এই গ্রামটি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে। তার জন্য আপনার সাথে কথা বলার দরকার ওর। রশিদ গলা পরিষ্কার করে বলল, কিসব বাসায় কথা বলছে, মনে হচ্ছে আমায় গালি দিচ্ছে। ওর সাথে কথা বলবো কিভাবে? আজমাত বাংলা বলতে পারে। কি বলছিস? হ্যাঁ, আমাদের দেশে আসার জন্যই বাংলা শিখেছে। রশিদ বলল, আমি এখনো বলতে পারবো না। আমার সাথে দারোগা সাহেব একটা বিষয়ে আলাপ করতে এসেছে। তাকে এখন সময় দিব। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কালু, অতিথিকে অতিথিশালায় নিয়ে যা। ভালো মন্দ আপ্যায়ন কর। বুঝেছিস? বুঝেছি। আজমাত নূরবেগকে কুদ্দুস অতিথিশালায় নিয়ে যায়। মিজানুর এবং সাথে আরো একজন রাইডার্স চলে যায়। রশিদ পুনরায় চেয়ারে বসেন। ওপাশে বসল নুরুল। রশিদ মুখে পান ভরে বলল, আমি বরাবরই অতিথিদের সম্মান করি, যেমন আপনিও আমার অতিথি। এখন আপনাকে ছেড়ে যদি আজমাতের সাথে কথা বলি, তাহলে আপনার অপমান হবে কি হবে না? নুরুল ধীরকণ্ঠে বলল, হয়তো হতো। যাকগে, আপনার প্রশ্ন করুন। আপনার গ্রামে বেশ অনেকদিন হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 3 দিন আগে শামসুল নামের একজন কৃষকের ছেলে নিখোঁজ হয়। এরপর ওর লাশ পাওয়া যায়। এগুলো কি হচ্ছে? রশিদ পিকদানিতে পিক ফেলে বলল, এগুলো কি হচ্ছে আমি কি করে বলবো? আপনি দারোগা, আপনি তদন্ত করুন। তবেই না উত্তর মিলবে। আপনি বরাবরই অপ্রীতিকর কথা বলেন কেন? মুখের বাসায় যেন আগুনের স্ফুলিঙ্গ। রশিদ নীরব কণ্ঠে বলল, দারোগা সাহেব, মুখের বাসা টানছেন কেন? যা সত্যি তাই বলছি। এতে আপনার গ্রামের দুর্নাম হবে। এরকম করতে থাকলে সবাই আপনার দিকে আঙ্গুল তুলবে। এরকম সাহস কারো নেই। আর শামসুলের ছেলের জন্য খুবই খারাপ লাগছে। অবুঝ শিশু ছিল। রশিদের কণ্ঠে ব্যাকুলতা। নুরুল বলল, আজ আমি আসি। আপনি আপনার অনুচরীদের আজ থেকে আরো সতর্ক করে দিবেন। আমিও তদন্ত করছি, বলে চলে যায় নুরুল। সায়েম এবং রায়ান রশিদের কাছে আসে। সায়েম বলল, আব্বা, আপনি শুধু একবার আদেশ দেন, ওই দারোগার মুন্ডুটা আলাদা করে দেই। রশিদ বসা থেকে দাঁড়িয়ে বলল, অস্থির হলে হবে না। গ্রামের মানুষদের দেখাশোনার দায়িত্ব আমার। তাদের অসুবিধা হলে আমার কাছেই আসবে। মাথা ঠান্ডা রাখ। রায়ান বলল, আমরা সত্যিই অবাক হয়েছি। কিভাবে ওর ছেলেটা মারা গেল? আর এ আমাদের দিকেই আঙ্গুল তুলছে। রশিদ বলল, ছাড়, নতুন অতিথি এসেছে, তার খেয়াল রাখ। কিরগিজ ছেলে। এখানে আপ্যায়নের ত্রুটি থাকলে বিদেশে গিয়ে আমাদের নামে দুর্নাম করবে। আমরা তার খেয়াল রাখব। রশিদ একটু চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা, ছেলেটির সঠিক উদ্দেশ্য কি রে? রায়ান বলল, ও একজন পর্যটক। সারা দেশে ঘুরে ঘুরে দেখে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তোরাও তোরাও যা ওর ঘরে গিয়ে কিরগিজের সম্পর্কে কিছু জান। শুনেছি কিরগিজস্তান অনেক সুন্দর, পাহাড় পাহাড় হ্রদ সব মিলিয়ে আকর্ষণীয় জায়গা। আপনি যা বলবেন, আদবের সাথে বলল সায়েম। ঝিলমিল হাতে সকালের খাবার নিয়ে ফারদিনার ঘরে উপস্থিত হয়। ফারদিনা আয়নার সামনে বসে চুল বাঁধছে। কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, কপালে কালো টিপ। ফারদিনার নুপুরের শব্দ পেল, ঘুরে তাকালো। এতক্ষণে তোর আসতে হলো? সারাদিন ঘরে বসে থাক। এদিকে ওদিকে বিলাতি এক বাবু এসেছে। কি বলছিস? কে এসেছে? কিরগিজ যুবক, আজমাত নূরবেগ। অনেক সুন্দর, মনে হয় পর্যটক। কোথায় আছে এখন? অতিথিশালায়। কোন ভাষায় কথা বলে? তাদের ভাষায়। শুনেছি বাংলাও বলতে পারে। সুফিয়ান থাকলে এখন ভালো হতো। কিরগিজ ছেলে দেখতে পেত, ভালো হতো না বল? সব কিছুতেই ওরে টানতাছ দেখছি। ভালোবাসা ফালাইছ, তাই তো? ফারদিনা থুতনি বুকের দিকে নিয়ে মৃদু হাসলো, এরপর মাথা জাগালো। হুম। ওরে কইতাছ না কেন? কখন কে আইসা খোলা জায়গায় ফসল ফলায় কে জানে? বলে খাবারের থালা থেকে খাবার তুলে নিজের মুখে দিল। বয়ে কার? যদি আব্বা ভাইয়েরা জানতে পারে। সুফিয়ানকে তারা খুব বিশ্বাস করে, কিন্তু সে একজন কৃষক। এই সম্পর্ক যদি মেনে না নেয়। ঝিলমিল বলল, ধুর, আগেই খারাপ কিছু হবে ভাবতাছিস কেন? ভালো কিছুও হইতে পারে। ভালো কিছু হবে। হইব। শোন, তুই আগে প্রেমের প্রস্তাব দিলে সুফিয়ান তোরে ঘুরাইতে পারে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার চেয়ে সুফিয়ানের মুখ থেকে সত্যিটা বের কর। কিভাবে? তোর মামাতো ভাই তো আইলো না। আইলো কে? কিরগিজ বেটা। তুই ওই বিলাতির সাথে সুফিয়ানের সামনে ঘেঁষে ঘেঁষে কথা বলবি, পারবি না? পারবো, কিন্তু এতে লাভ কি হবে? ঈর্ষা হইব।
সুফিয়ানের। দেখবি আগুনের মতো জ্বলবো। আর জ্বলতে জ্বলতে মুখ ফসকে সত্যটা বলে দিবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই বিলাতি আইছে ঘুরতে, ওরে ক্ষেতের এদিকে ঘুরতে নিয়ে যা। সুফিয়ানকে দেখাই দেখাই কথা বলবি। তারা অতিথিশালায় গেল। আজমাত নোটে কিছু লেখছে। দুজন দাসী তার ব্যাগপত্র গুছিয়ে রাখছে। মেয়েদের নুপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায়। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আমি ফারদিনা, এই বাড়ির একমাত্র মেয়ে। আপনি নিশ্চয়ই কিরগিজস্তান একজন পর্যটক, ঠিক বললাম তো? হ্যাঁ। তোমাদের গ্রাম অনেক সুন্দর। পুরোটা দেখা হয়নি, তবে এখন যখন এখানে এসেছি দেখে নেব। আপনি কিরগিজস্তানের কোথায় থাকেন? আমি বিশকেক থাকি। তোমার রিয়া হইছে? ফারদিনা আমজাদের কথা শুনে হেসে উঠল। বলল, ওটা রিয়া নয়, ওটা বিয়া অথবা বিয়ে। আর হচ্ছে না, হয়েছে, হবে। তোমার বিয়ে হয়েছে? এভাবে হবে। নিন, একবার বলুন। তোমার বিয়ে হয়েছে? এবার ঠিক আছে। না, হয়নি। এখানে আসার পর খুব অস্বস্তি হচ্ছিল। এখন তোমাকে পেয়ে মনে হচ্ছে একজন সঙ্গী পেলাম। চলুন, আপনাকে আমাদের আশপাশটা দেখাই। তোমরা যাও, আমি পোশাক বদলে আসছি। রশিদ তালুকদার দুশ্চিন্তায় আছেন। নতুন জমি ফসলের জন্য উন্মুক্ত করেছে। এখনই সময় সারা বছরের জন্য ধান, শাকসবজি, ফলমূল রোপণ করা। আজ 4 জন কৃষক অনুপস্থিত, কাজে আসেনি। আজকে বীজ রোপণ না করলে আরো একটা দিন পিছিয়ে যাবে। রশিদ এটা মানতে পারছেন না। তিনি সোফায় বসলেন, কুদ্দুসকে ডাকলো লম্বা কণ্ঠে। কুদ্দুস হাজির হয়। বলল, এত জোরে ডাকলেন, কিছু হয়েছে? কিছু হলে কি খুশি হতিস, হতচ্ছাড়া? আমার মাথাটা টিপে দে, ভীষণ ব্যথা করছে। কুদ্দুস মাথা টিপতে টিপতে বলল, এত চিন্তা কিসের? কি ভাবেন এত? 4 জন কৃষক আজ খেতে আসেনি। আজকেই বীজ রোপণ করতে হবে। বাকি যারা এসেছে ওরা সব সামলাতে পারবে না। এটা দুশ্চিন্তার কি না? হুম, দুশ্চিন্তার বিষয়। সমস্যার কথা তো শুনলি, এখন সমাধান দে। কুদ্দুস ঢুক গিলল। ও কিভাবে সমাধান দিবে? রশিদের বিচক্ষণ প্রশ্ন। কিন্তু তার প্রশ্নের উত্তর না দিতে পারলে যে কটু কথা শুনতে হবে। কি হলো, সমাধান দে। কুদ্দুস তাকায় সিঁড়ির দিকে। রায়ান, আরিব, সায়েম নিচে নামছে। কুদ্দুস বলল, আপনার 4 ছেলেকে দিয়েই তো কাজটা সম্পূর্ণ করতে পারেন। রশিদ ওর দিকে কটমট করে তাকালো। কুদ্দুসের হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ল। কুদ্দুস ভয় পেল। রশিদ বলল, তোকে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে। তুই গাধা হলেও বুদ্ধিমান। ঠিক বলেছিস। ওদের দিয়েই আজ বাকি কাজ সেরে নিব। এতে করে মজুরিও বেঁচে যাবে। কিসের মজুরি আব্বা? জিজ্ঞেস করলো সায়েব। রশিদ বলল, তোরা এখনই পোশাক বদলে নে, এরপর খেতে গিয়ে বীজ রোপণ কর। এটা আপনি কি বলছেন আব্বা? বলল আরিফ। পিতার আদেশের উপর প্রশ্ন ছোড়া পাপ, জানিস তো। আজ যে 4 জন কৃষক আসেনি তাদের কাজ তোরা করবি, পারবি না? তারা 3 জন নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো। এরকম কাজের জন্য তারা যেন মোটেও প্রস্তুত নয়। কুদ্দুস আড়ালে হাসল। জমিদারের ছেলেরা খেতে চাষ করবে? ওর বেশ আনন্দ হচ্ছে। রশিদ বলল, কি হলো, কথা কানে গেল না? শিগগিরই যা। রায়ানকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওর শরীরটা ভালো নয়, শুয়ে আছে ঘরেই, বলল আরিফ। রশিদ বলল, ওসব বায়না চলবে না, ওকেও নিয়ে যা। 4 ভাই পোশাক বদলে লুঙ্গি পরল, সাথে সেন্টু গেঞ্জি। মাথায় গামছা বাঁধলো, এরপর রওনা হয় ক্ষেতের দিকে। ফারদিনা, আজমাত, ঝিলমিল তারাও ক্ষেতের দিকে চলে যায়। ক্ষেতের অন্যান্য কৃষকরা জমিদারের ছেলেদের দেখে হা হয়ে তাকিয়ে রইল। ফারদিনা, ঝিলমিল একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। রশিদ উপস্থিত হয় ক্ষেতের দ্বারে, সাথে অনুচারীগণ। ফারদিনা আশেপাশে তাকালো। সুফিয়ান কোথাও নেই। হাবলু, বদ্রু ওরা ক্ষেতে কাজ করছে। রশিদ গলা উঁচিয়ে বলল, কি হলো আমার পুত্ররা, খেতে নেমে পড়ো। সময় কম। তারা খেতে নামলো, হাতে ফসলের বীজ নিয়ে দাঁড়িয়ে আছে। তবে ঠিক কিভাবে বীজ রোপণ করবে তারা জানে না। কুদ্দুস রশিদকে বলল, সর্দার, একটা কথা বলি। বল। আপনার ছেলেরা খেতে চাষ করছে, আপনার খারাপ লাগছে না? না মানে, আশেপাশের সবাই তো দেখছে। কর্মে লজ্জা নেই, কর্ম কর্মই হয়। সৎ কাজে সম্মান বাড়ে। কি বাড়ে? জি, সম্মান। আদিব হাতে ধানের রোপণের চারা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। কিভাবে এটি রোপণ করতে হবে সে জানে না। ধীরে ধীরে নিচের দিকে চারা নিয়ে ঝুঁকলো। ঠিক সেই মুহূর্তে তার হাত কেউ ধরে ফেলল। চোখ তুলে তাকায় আদিব। সুফিয়ান। আদিব বলল, তুই এখানে? যা, তোর কাজ কর, আমি সামলে নিতে পারবো। সুফিয়ান বলল, রোপণ চারা আমার কাছে দে। শুনেছি তোর শরীর খারাপ, বাড়িতে গিয়ে বিশ্রাম নে। সুফিয়ান হাত থেকে রোপণ চারা নিয়ে গেল।
রশিদ তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। ঝিলমিল ফারদিনাকে ফিসফিসিয়ে বলল, তোর বাসিওয়ালা চইলা আইছে। রাখাল হইলেও বেটার মধ্যে একটা ভাব আছে। কি বলিস? নজর দিস না, তোর দুলাভাই। আজমাত বলল, তোমার বাইয়ের থেকে যে চারা নিল সে কে? সে সুফিয়ান, রাখাল বাসিওয়ালা। সুফিয়ান একবার ঘুরে ফারদিনার দিকে দেখলো, এরপর চারা রোপণ শুরু করে। তার দেখা দেখি সবাই বীজ চারা রোপণ করতে শুরু করে। রশিদ বিড়বিড় করে বলল, এই বেটা খুব বুদ্ধিমান। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, সবার জন্য জলের ব্যবস্থা কর, ওদের পিপাসা লাগবে। আজ রোদ খুব কড়া, সূর্য একদম মাথার উপরে। রোদ খুব কড়া। সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রুকে বলল, জল নিয়ে আয়। খুব জল তেষ্টা পেয়েছে। ফারদিনা বলল, আমি নিয়ে আসছি। সায়েম, রায়ান, আরিবও বলল, আমাদেরও দে। ফারদিনা কুদ্দুসের হাত থেকে জল নিল। রশিদ শুধু তাকিয়ে রইল, কিছু বলতে চেয়েও পারল না। ফারদিনা জল নিয়ে তার ভাইদের অতিক্রম করে সুফিয়ানের দিকে গেল। সায়েম, আরিফ সহ সবাই অবাক হয়ে গেল। সুফিয়ান হাতে চারা নিয়ে বলল, জল তোমার কাছে চাইনি, তুমি নিয়ে আসলে কেন? সবাই দেখছে, দেখুক, জল খেয়ে নাও। সুফিয়ান ঘুরে আজমাতের দিকে দেখলো, বলল, বিলাতি কে? ও হচ্ছে আজমত নুরবেক, কিরগিস্তান এর কিরগিস্তানের পর্যটক একজন। তুমি ওর সাথে গা ঘেঁষে কথা বলছো কেন? গা ঘেঁষে কোথায় বললাম? আমার চোখ চারটে। কয়টা? চারটে। হ্যাঁ, আমি চার চোখ দিয়ে সব দেখি। যাক, পাগলে পাগলে ভালোই মানাবে। ফারদিনা রেগে বলল, তোমার জল খেতে হবে না, বলে মুখ বেঁকিয়ে দিল। হাতে কাদা লেগেছে, কিভাবে খাই? আমি খাইয়ে দেই? না, কলঙ্ক লাগবে। পূর্ণতার প্রথম ছোঁয়া কলঙ্ক। কলঙ্ক থেকেই পূর্ণতা আসবে। সুফিয়ানের চোখ বাজ করে বলল, এর মানে? ফারদিনা থতমত খেয়ে বলল, তুমি বুঝবে না। তুমি তোমার কাদামাখা হাত আমার শাড়ির আঁচলে মুছে নাও, এরপর জল খাও। সুফিয়ান সবার দিকে তাকালো। তাদের দিকে কেউ তাকিয়ে নেই। রশিদ তালুকদার আজমাতের সাথে কথা বলছে। এই সুযোগে জল খাওয়াই যায়। সুফিয়ান ফারদিনার শাড়ির আঁচলে হাত মুছল। জলের পাত্র উঁচিয়ে হাঁ করে জল খেয়ে নিল। ফারদিনের কাছে দৃশ্যটি আনন্দদায়ক ছিল। সে নিঃশব্দে হাসল। সায়েম কাদার মধ্যে দপ করে বসে পড়ে বলল, এইসব কাজ আমার দ্বারা হবে না। কাদায় মেখে গেছি। ধুর, আব্বা দেখলে বকাবকি শুরু করবে, উঠে দাঁড়া। রায়ান বলল। সুফিয়ান তাদের কথোপকথন শুনে বলল, তোরা চলে যা, আমি সামলে নিব। পাক্কা তো? সায়েম জিজ্ঞেস করলো। খুশিও হলো। আমি মিথ্যে বলি না। সায়েম খুশি মনে উঠে দাঁড়ালো। ক্ষেত ছেড়ে গেলেই এক গাদা কথা শুনতে হবে। সে কথা শোনার জন্য প্রস্তুত, কিন্তু কাদার মধ্যে থাকতে না। কোনো কাজে অভ্যস্ত না থাকলে সে কাজ কিভাবে করবে? অসম্ভব রকম কঠিন মনে হয় সেই কাজ। দুপুর গড়িয়ে সন্ধ্যার আগমন। সুফিয়ান বৈঠকে বসছে। সুলেমান, লাল মিয়া, বদ্রু, হাবলু তার সামনেই। আজ তারা খোলা মাঠের ওপর অবস্থান করছে। সুফিয়ান একটা গাছের মুগুরের উপর বসা একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া নিচের দিকেই আসছে। বাতাস বয়ে তার দিকেই যাচ্ছে, সুতরাং সিগারেটের ধোঁয়াও যাবে। বদ্রু বলল, এত সিগারেট খাওয়া ঠিক না, পরে শরীরের ক্ষতি হবে। সুফিয়ান ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্ষতি হবে জেনেও জীবনে অনেক কাজ আমরা করি। ঝুঁকি নিতেই হবে। ঝুঁকিপূর্ণ কাজ আমাদের সফলতার দিকে ঠেলে দেয়। অদ্ভুত ভিত্তিহীন মনে হলো সুফিয়ানের কথা। সিগারেটের সাথে সফলতার দেখা আছে বলে মনে হয় না, তবুও সে যখন বলছে, নিশ্চয়ই এর মানে আছে। আজ আমাদের কাজ কেমন লাগলো আপনার? জিজ্ঞেস করলো হাবলু। মোটামুটি ভালোই ছিল। আরো মনোযোগী হতে হবে। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে হবে, বুঝেছিস? বুঝেছি, হাবলু বলল। সুফিয়ান সিগারেটের পুরো অংশ ফেলে বলল, সুলেমান, গতকাল রাতে সারা গ্রাম চক্কর দিয়েছিস? দিয়েছি। কিছু দেখেছিস যা তোর কাছে অস্বাভাবিক মনে হয়েছে? সুলেমান মাথায় আওড়ালো, না। চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। সুলেমান বলল, আমি খোলাই রেখেছি। শীতের মধ্যে মাফলার কানটুপিও পরিনি। ওর কথা শুনে সকলে বেশ হা হা শব্দে দাঁত বের করে হেসে উঠল। বদ্রু বলল, খোলা মানে? কাপড়ের আড়াল থেকে খোলা না, কড়া নজরদারি রাখতে হবে। মজিদ মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল। সুফিয়ানকে দেখে মাঠের দিকে এগিয়ে গেল। সুফিয়ান বলল, চাচা আপনি? মুখ চোখ শুকনো লাগছে, কিছু হয়েছে? মজিদ মিয়া ক্ষীণ শব্দে বলল, আর কি হইব? এই গ্রামটা এখন জাহান্নামের পরিণত হইছে। অর্থ থাকলে আমি দূরে চলে যাইতাম। কি হয়েছে আমাকে বলুন। দুঃখের কথা বাক করলে দুঃখ কমে। এটা ছোট্টবেলায় আপনি আমাকে শিখিয়েছেন। না, বাদ দাও। তুমি এদের সঠিক শিক্ষা দাও। চোর থেকে ভালো মানুষ হোক। সুফিয়ান বিরক্ত হয়ে বলল, ওদের কথা ছাড়ুন, আপনার কি হয়েছে তাই বলুন। আমি শামসুলের বাড়িতে গেছিলাম, ওরা এখন সুখে আছে।
ভাবলাম একটু সান্ত্বনা দেই। পরে কি হলো? আমি দেখলাম ওরা অনেক আনন্দে আছে। ২ জন মিল্লা হাসাহাসি করতেছে। আমারে দেইখা হাসি থামাইয়া দিল। কারো সন্তান মারা গেলে তারা এমন হাসতে পারে? আমি আইজই দেখলাম। ওগো মাথায় মনে হয় খারাপ হয়ে গেছে। সুফিয়ান বলল, শুনেছি শামসুলের বউয়ের শরীর খারাপ। শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তাহলে বাড়িতে কি করছে?